রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন। অফিসে এসে আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না। তাজুলের মুখে রাতে অমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেই ছিল না। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে প্রথম চর খাওয়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা। দুপুর 2টা 40 মিনিট রিসিপশন ডেস্ক থেকে টেলিফোন কল দিয়ে বলল, আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। রিসিপশনের বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউ নয়। তাজুল আমার অফিসে কোনোদিন আসেনি। তার এই অফিসে আসাটাও আজ প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে। তাজুল আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে জবজবে শরীর, চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম করার কথা নয়। তার মানে অন্য কিছু ঘটনা আছে। কিন্তু সেটা কি? কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে? এভাবে ঘামছো কেন? আর তুমি এ সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। কি হয়েছে? রাতে আর সকালে সব কিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কিছু করিনি। ভালো করে বলো, কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের বিষয় কিছু না। তাহলে কি হয়েছে ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় গেছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায়। আমরা সেক্টরের বাইরে, তবে ওর অফিস সেক্টরের মধ্যে। বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলেই ওর অফিস। যখন আমি চাকরি করতাম না তখন নিজের অফিসের কাছেই বাসা নিয়েছিল তাজুল। বছর খানিক আগে আমি যখন চাকরি নিলাম তখন দেখা গেল আমার অফিস দূরে, কিন্তু সুবিধা হচ্ছে অফিসের গাড়ি আছে, তাই আমার যাতায়াতের অসুবিধা হবে না মোটেই। সুতরাং বাসার পরিবর্তন করা হয়নি। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরে খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খায়। বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় গেলে কেন জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে আসছো তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলো না কেন? 12টার দিকে আফরিন আমার কাছে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট, আর ওর এখনও বিয়ে হয়নি। মাঝে মাঝে সে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে ভাবিনি। কারণ কি? বললাম, আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে, দুলাভাই আপাতত কল রিসিভ করে না। আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমরা থাকি উত্তরা। আমার মা বাবা সবাই মিলে থাকে ধানমন্ডি। যেহেতু আফরিন এভাবে হুট করে কখনো আসে না, তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে। নিশ্চয়ই আমার রাগের কথা বলে ওকে নিয়ে এসেছে ওকালতি করতে। বললাম, আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন? আমি তো বলিনি কিছু। সে আমাকে হঠাৎ কল দিয়ে বলল যে সে বাসার সামনে। আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি। তারপর আফরিন অফিসের সামনে গেল। আমি ওকে বাসার চাবি দিলাম। আফরিন বাসায় চলে গেল। যাবার সময় শুধু বললাম, তোমার আপার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকালে রান্না হয়নি। আফরিন বলল, ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, আমি বরং আজ হোটেলে খাবো। ও বলল, তা কী করে হয় দুলাভাই, আপনার অফিস থেকে তো কাছেই, আপনি বাসায় চলে যাবেন। একটু থেমে তাজুল আবার বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বারে কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশের বাজার থেকে 2 কেজি দই কিনে বাসায় গেলাম। তুমি পরশু বলেছিলে দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, কল দিতে হবে না, আপনি চলে আসেন। বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে
ভিতরে প্রবেশ করি। আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিনের মধ্যেও কেন জানি ভয় করতে লাগলো। এমন তো হবার কথা নয়। তারপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি তাজুল থেমে গেল। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরও। আমি ধৈর্য ধরতে না পেরে বললাম, আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো এখনই, বাসায় গিয়ে দেখবে। ন্যাকামি করো না তো, বলো কি হয়েছে। আমাদের বিছানার ওপর আফরিনের লাশ পড়ে আছে। ওর ওড়না দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে। চোখগুলো এখনো খোলা। তাজুল কাঁপছে। আমার শরীরও তখন কাঁপা শুরু করেছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বলো না। তাজুল আমার হাতটা টেবিলের উপরে ধরে বলল, মিতু, বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি বাসায় যাবার আগে কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগছিল। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে গেলাম। কাউকে কিছু না বলে অফিস থেকে বের হলাম। তাজুল আমার পিছনে আসছে আর বলছে, আমি এখনও কাউকে কিছু বলিনি, বিশ্বাস করো, খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে এসেছি। একটা সিএনজি নিয়ে আমরা দুজনে একসঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাবে আপনাকে এমন লাগছে কেন? আর এমন সময় আপনি বাসায়? কোথাও কিছু হয়েছে নাকি? ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না না না, কেউ একজন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজুল নিচ থেকে আসার সময় দারোয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরেই সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল। তাজুল তাকে বেডরুমে নিয়ে এলো। আমি তখন ফ্লোরে বসে আছি। কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে। বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করে। ধানমন্ডিতে মা বাবার কাছে খবর দেওয়া হলো। আপন ছোট বোনের এমন লাশ দেখে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফেরে তখন আমার চারদিকে অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। সামনে তাজুল দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাতে হ্যান্ডকাপ পরানো। ওসি সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবার বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম। বাসার দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি বলছে সেগুলো একটু বলবেন। আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ আছে নাকি, থাকলে বলেন। আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজুলকে থানায় নিয়ে গেল। বাবা পুলিশের কাছে মামলা করে এলো। খালি কফির কাপটা হাতে নিয়ে সাজুভাই বসে আছেন। কফি খেতে খেতে মৃত্যুর কাছ থেকে এতক্ষণ ধরে সব কিছু শুনছিলেন তিনি। গতকাল খুনের ঘটনা ঘটেছে। প্রথমে সাজু গিয়েছে থানায়, তারপর গিয়েছে তাজুলের অফিসে, সেখান থেকে মৃত্যুর অফিসে গিয়ে তারপরে এসেছে বাসায়। সাজুভাই বললেন, সব কিছু তো বললেন মিসেস মিতু, বাট 4 বছরের মধ্যে প্রথম ঝগড়া কেন হয়েছে সেটা তো বললেন না। মিতু বলল, সেরকম বড় কোনো বিষয় না। আরেকটা প্রশ্ন, আপনি বলেছিলেন আপনি অফিস ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ করেছেন, কিন্তু আমি খবর নিয়ে এলাম যে আপনি লাঞ্চের সময় অফিস থেকে বের হয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা পরে অফিসে প্রবেশ করেছেন। মিতু চুপ করে রইল। সাজু বলল, কোথায় ছিলেন সত্যিটা ভালো করে ভাবুন। আমি বরং ততক্ষণে রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। আপনার বোন গতকাল কি রান্না করেছে সেটা তো দেখা দরকার, তাই না? রান্না করতে পেরেছে নাকি তার আগেই খুন হয়েছে সেটা বরং দেখে আসি। মিতু খুব অবাক হয়ে তাকিয়ে রইল। সাজু তার সেই চিরচেনা গম্ভীরতার মধ্যে ঠোঁটের আগায় হাসি দিয়ে রান্নাঘরে গেল। পুলিশ গতকালই সব কিছু দেখে গেছে একবার। সাজু চারদিকে তাকিয়ে অবশেষে ফ্রিজটা খুলে ভিতরে উকে দিল। অবাক হয়ে 5 মিনিটের মতো তাকিয়ে থেকে আবার মিতুর কাছে এসে বলল, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো। মিতু বলল, আমাকে পুলিশ কেন ধরবে? আমি তো কিছু করিনি। সব কিছুই আমার অগোচরে হয়ে গেছে। সাজুভাই বললেন, এবার বলেন, লাঞ্চ টাইমে আপনি কোথায় ছিলেন? অফিস থেকে আপনি 12টা 35 মিনিটে বের হয়েছেন আর অফিসে প্রবেশ করেছেন 2টা 4 মিনিটে। এটা আপনাদের অফিসের গেটের সিসি ক্যামেরায় ধারণকৃত তথ্য। মিতু মাথা নিচু করে বসে রইল। সাজু ঘরের মধ্যে চারদিকে তাকাচ্ছে। মৃত্যুর মা বাবা, এক মামা
আরও 4-5 জনের উপস্থিত এখানে। সকালে চুপচাপ তবে মিতুর কাছ থেকে উত্তর শোনার অপেক্ষা করছে। সাজু বলল, আপনি উত্তর দিলে তারপর আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুরু করব। আমার অফিস কলিগের সাথে বাইরে ছিলাম। তার নাম কি ফয়সাল? জি। আপনি কিভাবে জানেন? জানবো না কেন? সকালবেলা যেহেতু আমি আপনার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, সুতরাং এতটুকু কথা জানা খুব বেশি আশ্চর্যজনক নয়। না, কিছু না। আসলে আমি সারাক্ষণ কাজের মধ্যে অমনোযোগী থাকার কারণে ফয়সাল সাহেব আমাকে বারবার জিজ্ঞেস করে মন খারাপ কেন, এটা জানার জন্য তিনি ব্যাকুল ছিলেন। আমি বলেছি যে বাসায় সামান্য রাগারাগি হয়েছে। তারপর আমাদের অফিসে 12টা থেকে লাঞ্চের সময় শুরু হয়। ফয়সাল সাহেব সবসময় ক্যান্টিনে লাঞ্চ করতেন। আমি খাবার নেইনি শুনে তিনি তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করে। তারপর আমরা দুজন মিলে ক্যান্টিনে না গিয়ে বাইরে যাই। অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। সেই রেস্টুরেন্টে অফিস থেকে কত দূর, মানে আসা যাওয়া কতক্ষণ সময় লাগে? তা ধরুন 15-30 মিনিট। সব কিছু সত্যি বলেন, কারণ আমি সব কিছু কিন্তু যাচাই করব। সত্যি বললাম। সেখানে গিয়ে দুজনে খাবার খেলাম, তারপর কফি খেলাম, এরপর কিছুক্ষণ কথাবার্তা বলে অফিসে গেলাম। আসলে আপনি ভুল বুঝবেন না, আমি সকাল থেকে মানসিক যে চিন্তার মধ্যে ছিলাম সেটা দূর করার জন্য আমি এটা করেছিলাম। আপনি বাসায় আসেননি তাই তো? কখনোই নয়। আপনি আমাদের বাসার যিনি দারোয়ান তাকে জিজ্ঞেস করতে পারেন। নিচে গেটে সিসি ক্যামেরা আছে, সেটাও চেক করতে পারেন। আমি সকালে অফিসে যাবার পরে আর একা একা বাসায় আসিনি। তাজুল আমাকে নিয়ে আসার পর একসঙ্গে এসেছি। সাজু আর কিছু বলল না। ঝগড়ার বিষয় নিয়ে সে সরাসরি তাজুলের সঙ্গে কথা বলতে চায়। সাজু মিতুর মা বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মিতুর বাবা সাজুর চোখে চোখ রেখে বলল, আমার এত সুন্দর মেয়েটাকে কেন এভাবে মেরে ফেললা বাবা? আঙ্কেল, আমি একটু আপনাদের দুজনের সঙ্গে আলাদা কথা বলতে চাই। আপনারা কি দুজন মিলে পাশের রুমে আসবেন? ঠিক আছে বাবা। এই রুমটায় শুধু একটা খাট আছে। আফরিন বা যে কোনো আত্মীয় স্বজনরা বেড়াতে এলে সম্ভবত এই রুমে থাকতেন। সাজু ভাই বললেন, আঙ্কেল, আপনার মেয়ের উপর থেকে আমার সন্দেহ দূর হচ্ছে না। মিতু ও আফরিন এই দুই বোনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো সম্পর্ক ছিল। ওদের তো কখনো তেমন ঝগড়া হতো না। বরং বাসায় আমি যখন পড়াশোনায় কিছু বলতাম তখন আফরিন বলতো যে আপুর কাছে চলে যাব, তোমরা একটুও শান্তিতে থাকতে দাও না। মিতুর মা তখন ফুপিয়ে কেঁদে বলল, এবার ওকে চিরদিনের মতো শান্তিতে থাকতে দিল। সাজু বলল, আপনার তো শুধু দুটো মেয়ে, এদের নামে কোনো আলাদা অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। গ্রামের বাড়িতে বাজারের মধ্যে অনেক বড় একটা জমি ছিল আমাদের। জমিটা বিক্রি করতে হয়েছিল। জমি বিক্রির পুরো টাকা আমি আমার দুই মেয়ের অ্যাকাউন্টে সমানভাবে ভাগ করে দেই। পরিমাণ কত? 30 লাখ টাকা। মৃত্যুর 15 লাখ এবং ছোট মেয়ে আফরিনের 15 লাখ। তবে মৃত্যুর টাকা নেই। কোনো এক এনজিওতে না কি সে যেন সবগুলো টাকা সে জমা করেছিল বেশি লোভের আশায়। আমি অবশ্য জানতাম না সেই এনজিও দেশ থেকে চলে গেছে। মৃত্যু সম্পূর্ণ টাকাটাই শেষ হয়ে গেছে। তাদের দুজনের অ্যাকাউন্টে নমিনি কে কে ছিল, মানে যদি কেউ মারা যায় তাহলে তার সেই টাকা কে তুলবে? মৃত্যুর নমিনি আফরিন আর আফরিনের নমিনি মৃত্যু ছিল। যেহেতু ওরা দুই বোন, তাই কেউ যদি মারা যায় তাহলে তার টাকা যেন অপর বোন পায়, সেজন্য এই ব্যবস্থা করেছিলাম। আপনার কি মনে হয় যে সেই টাকার জন্য মৃত্যু আফরিনকে হত্যা করেছে আর নিজের কাঁধে দোষ যেন না পড়ে সেজন্য স্বামীর উপর দোষ দিয়ে পার পেয়ে যাচ্ছে? এসব তুমি কি বলছো বাবা? আঙ্কেল, ওসি সাহেব আমাকে বলেছিলেন যে আপনার বড় মেয়ের জামাই সম্ভবত ছোট মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিল। হয়তো এসব নিয়ে কিছু একটা হয়েছে, তাই তাজুল সাহেব আফরিনকে খুন করেছে। এটা হতে পারে না। আফরিন এরকম মেয়ে না। তাছাড়া ওর পছন্দের একটা ছেলে আছে। আমি অবশ্য সেই ছেলের পরিচয় জানি না। তাহলে কি রকম কিছু হতে পারে যে আফরিন চাবি নিয়ে বাসায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে, তার সঙ্গে আপা দুলাভাইয়ের বাসায় একান্তই নিরিবিলিতে কিছুক্ষণ গল্প করেছে। মৃত্যুর মা বলল, আমার মেয়েটা গতকাল মারা গেল, এখনও তার দাফন হলো না, আর আপনি এসব কি বলেন? সাজু চুপ করে গেল। বলল, আমি সত্যি দুঃখিত আন্টি। আসলে সম্ভাবনা করতে গিয়ে অনেক কিছু বলতে হয় আমাদের। 2 মিনিটের মতো কিছু একটা ভাবতে লাগলো সাজু ভাই। তারপর মৃত্যুর মা বাবার দিকে তাকিয়ে বলল, আমি আপাতত চলে যাচ্ছি। দেখি বাসার নিচে দারোয়ানের সঙ্গে কথা বলি। তাছাড়া আরেকবার একটু থানায় যেতে হবে তাজুল সাহেবের সাথে কথা বলতে।
মৃত্যুর বাবা বলল, বড় জামাই আমার মেয়েকে খুন করেছে, হয়তো সে জোর করে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছে। তারপর আফরিন রাজি হয়নি, বরং তাজুলকে উল্টো হুমকি দিয়ে বলেছে সে তার আপুকে সব বলে দিবে। তাই নিজের ইজ্জতের জন্য তাজুল খুন করেছে, তাই তো? জি, এটাই হবে। আপনারা ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন সব স্বীকার করবে। ঠিক আছে, দেখি পুলিশ কি করে। সাজু বের হয়ে গেল। ড্রয়িং রুমে বাড়িওয়ালা বসে আছে চুপচাপ। বেচারা পড়েছে বিপদে। এলাকায় হয়তো আফরিনের হত্যাকাণ্ডের ঘটনা প্রচার হচ্ছে। সাজুকে দেখে বাড়িওয়ালা বলল, তেমন কিছু বের করতে পারলেন বাবাজি? না আঙ্কেল, তবে আমরা চেষ্টা করছি। পুলিশ এবং আপনারা একটু তাড়াতাড়ি করেন দয়া করে। মান সম্মান যা যাবার তা তো গেছেই। এখন যত তাড়াতাড়ি আসল অপরাধী ধরা না পড়ে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আমি একটু আপনার দারোয়ানের সঙ্গে কথা বলতে চাই। চলুন, এক্ষুনি নিয়ে যাচ্ছি। তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাড়ির মালিক বলল, রাস্তার অলিতে গলিতে চায়ের দোকানে সবাই আমার নাম ধরে ধরে বলে সিদ্দিক সরকারের বাড়িতে একটা মেয়ে খুন হয়েছে। আজ সকালে এখানকার একটা পত্রিকার মধ্যে নিউজটা এসেছে দেখলাম। সেখানেও লেখা ছিল খুন হওয়া মৃত আফরিনের বোন দুলাভাই অত্র এলাকায় সিদ্দিক সরকারের বাড়িতে ভাড়ায় থাকতো। এবার বলেন তো কতটা টেনশনে আছি। এই বাসা এখন মানুষ ভাড়া নিতেই ভয় পাবে, বলবে বাড়ির কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অথচ আপনি দেখেন সেক্টরের মধ্যে যেরকম সুযোগ সুবিধা সেরকম সুবিধা আছে আমার বাড়িতে। ভদ্রলোকের কষ্ট পাওয়া স্বাভাবিক, এত কিছু যখন ঘটে গেছে তখন আর কি করার। কিন্তু তিনি চান দ্রুত এই মামলা শেষ হোক, তার বাকি যেসব ভাড়াটি আছে তারা নিশ্চিত হোক। নাহলে যদি এরকম সকাল বিকাল পুলিশ আসে তাহলে তো সবাই বিভ্রান্ত হয়ে যাবে। দারোয়ানের বয়স 30-এর মধ্যে। পরিশ্রম আর দারিদ্র্যের জীবনে চেহারার বয়সের তুলনায় বেশি মনে হচ্ছে। সিদ্দিক সরকার তাকে ডাক দিতে সে দৌড়ে এলো। সরকার বলল, তিনি যা যা জিজ্ঞেস করবেন সব কিছু ঠিকঠাক উত্তর দিবি, কোনো কিছু গোপন করার চেষ্টা করবে না রফিক। ঠিক আছে স্যার। নিচতলা পুরোটাই ফাঁকা, গাড়ি পার্কিং করার জন্য এভাবে ফাঁকা রাখা হয়েছে। সিসি ক্যামেরা সেট করা হয়েছে গেটের ভিতরে। লিফটের জন্য জায়গা রাখা আছে, কিন্তু বাস্তবায়ন হয়তো ভবিষ্যতে লিফট লাগানো হবে। সাজু বলল, আপনি একদমই বিচলিত হবেন না রফিক ভাই, আমি শুধু নর্মাল কিছু প্রশ্ন করে চলে যাব। ভয় পাবার কোনো কারণ নেই। আপনাকে দেখে ভয় লাগে না স্যার? গতকাল পুলিশ দেখে বহুত ভয় পাইছি। তারা যখন বারবার জিজ্ঞেস করছে তখনও ভয় পাইছি, কিন্তু আপনি একটু আলাদা। তাজুল সাহেবের স্ত্রী ছোট বোন গতকাল এই বাসার সামনে কখন আসেন? 12টার দিকে স্যার। প্রথমে গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি বললাম যে ভিতরে আসেন। সে বলে তার কাছে চাবি নাই আর তার আপা কল রিসিভ করে না। তারপর তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজুল স্যারের কাছে কল দিল। কথা শেষ করে আমাকে বলেন আমি দুলাভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আসি। আপনি তো তাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ চিনি তো, এই বাসায় আগে অনেকবার তো আসছিল। আহারে, আজ থেকে আর আসবে না। মানুষের জীবন কিছুই না, মরলেই শেষ। তারপর কি হলো? আধা ঘন্টা পরে চাবি নিয়ে ফিরেছে। মোবাইলে কথা বলতে বলতে উপরে চলে গেছে। কীরকম কথাবার্তা সেটা কি মনে আছে? স্যার আমার মনে নাই, তবে কিছুটা কথা হয়তো সিসি ক্যামেরার রেকর্ড আছে। আমাদের এই ক্যামেরার ভিডিও অডিও দুটোই রেকর্ড হয়। ঠিক আছে, সেটা চেক করব। তাজুল সাহেব অফিস থেকে কখন এসেছে? আর সে আর আসার আগ পর্যন্ত অপরিচিত কেউ কি এসেছে? অপরিচিত কেউ আসে নাই স্যার। যারাই আসা যাওয়া করেছে সবাই এই বিল্ডিংয়ের মানুষ। সাজু আর কিছু জিজ্ঞেস করলো না। সিদ্দিক সরকারের সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করতে চলে গেলেন। সব কিছু দেখে নতুন কিছু পাওয়া গেল না, শুধু আফরিনের কথা ছাড়া। আফরিন মোবাইলে কথা বলতে বলতে যখন ক্যামেরার কাছাকাছি অবস্থান করছিল তখন মোবাইল কার কাছে যে বলেছিলেন, তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি বাসা থেকে আপার বাসায় চলে এসেছি। বিকেলে তোমার সঙ্গে জসিমউদ্দিন মোড়ে বিএফসিতে দেখা হবে। এমন সময় সাজুর মোবাইলে কল আসে। কল দিয়েছে সাজুর সেই পরিচিত বড় ভাই হাসান। বলেন ভাই। সাজু, আমি তো তোমাকে কথা মতো পোস্টমর্টম করা সেই ডাক্তারের কাছে কল দিছিলাম, কিন্তু তার একটা কথা শুনে আমি বেশ চিন্তা করছি। কি কথা? আফরিন তো অবিবাহিতা তাই না? জি, তার এখনও বিয়ে হয়নি। গতকাল আফরিন মারা যাবার আগে সে সহবাস করেছে। মানে ধর্ষণ? ধর্ষণ নাকি স্বেচ্ছায় যৌন মিলন সেটা তো জানি না, তবে আমার মনে হচ্ছে আফরিনের সম্মতিতে ঘটনাটা ঘটেছে। কারণ তোমার কাছে গতকাল রাতে আফরিনের লাশের এবং রুমের যেসব ছবি দেখেছি সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে তাকে জোর করা হয়েছে। যদি এমন হয় যে তাকে অজ্ঞান করা হয়েছে। একটা কথা বলি সাজু। বলেন ভাই।
তুমি মেয়েটার দুলাভাইকে ভালো করে জিজ্ঞেস করো, সে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা পাচ্ছি না। সন্ধ্যার তীর সবটা ওই লোকটার উপর। তোমার মতে আফরিনের বোন মৃত্যু অপরাধী হতে পারে, কিন্তু আমি এখানে মৃত্যুকে সন্দেহ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে আমি থানায় গিয়ে তাজুল সাহেবের সাথে ভালো করে কথা বলি। আচ্ছা যাও, আর কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এসো। যদি কাজ শেষ না হয় তাহলে এক ফাঁকে এসে খেয়ে যাও। তোমার ভাবি তো শুধু বারবার বকা দিচ্ছে আমাকে। ঠিক আছে ভাই। আর ওই ডাক্তারের কাছ থেকে এরকম একটা খবর বের করে দেওয়ার জন্য মেলা মেলা ধন্যবাদ আপনাকে। হাসান সাহেবের সাথে কথা বলার সময় সাজুর নম্বরে দুবার আর একটা নাম্বার দিয়ে কল এসেছে। সাজু হাসানের সঙ্গে কথা শেষ করে সেই নাম্বারে কল ব্যাক করলো। অপর প্রান্ত থেকে একটা ছেলে বলল, সাজু ভাই বলছেন? হ্যাঁ বলছি, কে আপনি? আফরিন খুনের মামলা নিয়ে এত জল ঘোলা করার জন্য কেন এসেছেন? পুলিশ তার দুলাভাইকে গ্রেপ্তার করছে। সকল তদন্ত পুলিশের উপর ছেড়ে দিন না। শুধু শুধু নিজের বিপদ জমের কাছ থেকে ডেকে আনবেন না। আপনার পরিচয়? পুলিশ যাকে ধরে নিয়ে গেছে তাকে নিয়ে তাদের খেলা খেলতে দিন। আপনাকে সামান্য সমাধান করে দিলাম। সাজু বলল, আপনার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আপনি কি মৃত্যুর কলিগ ফয়সাল সাহেব? ফয়সালকে? আমি তো কোনো ফয়সালকে চিনি না গোয়েন্দা সাহেব, কিন্তু আপনাকে আমি খুব ভালো করে চিনি। চিনতাম না, তবে চিনে নিয়েছি। তাই ভালো করে বলছি যে পুলিশের কাজ পুলিশকে করতে দেন। আপনি উত্তরা থেকে চলে যান। গাড়ি ভাড়া কি আপনি দিবেন? কিসের গাড়ি ভাড়া? এই যে আমাকে উত্তরা থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ বা হুকুম দিচ্ছেন, তো উত্তরা থেকে তো হেঁটে হেঁটে যেতে পারবো না। সাজুর এমন রসিকতার কারণেও অপর প্রান্তে কথা বলার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। মানে মোবাইল অন্য কেউ টেনে নিয়ে বলছে, ওই গোয়েন্দার বাচ্চা, তোর অনুসন্ধান আমি তোর মুখ দিয়ে পিছন থেকে বের করে দেব। বেশি পাকনামি না করে যা বলছি তাই কর। ঠিক আছে ভাই, চলে যাব। এই তো বুদ্ধিমানের কথা। আমি চলে যাব ঠিকই, কিন্তু সেটা আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার পরে। মানে? মানে আমি আফরিনকে যারা হত্যা করেছে তাদের যেভাবে হোক খুঁজে বের করব। আর আমার বিশ্বাস সেই দলের মধ্যে আপনিও খুব ভালোভাবে জড়িত আছেন। চুপ কর শালার গোয়েন্দা। আমি আফরিনের খুনের ব্যাপারে কিছু জানি না। তাহলে আপনার মাথা ব্যথার কারণটা জানতে পারি মাস্টার মশাই? এখানে অনেক কাহিনী জড়িয়ে আছে, আমি চাই না সেগুলো বেরিয়ে আসুক। তোকে আবারও বলি, তুই এসব থেকে দূরে থাক। আপনি যদি খুন না করেন তাহলে আপনার মাথা ব্যথার একটা কারণ অবশ্য আছে। মানে? মানে হচ্ছে আফরিনের মৃত্যুর কিছুক্ষণ আগে সে কোনো এক পুরুষের সঙ্গে সহবাস করেছে। আমার মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি। শালা তোকে তো আমি। কল কেটে গেল। সাজু আবারও কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। বড় ভাই হাসানকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। অটো কল রেকর্ড চালু করা থাকে সব সময়। সাজু ভাই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, বিএফসিটা কোন দিকে? সিদ্দিক সরকার বললেন, সেক্টর পার হয়ে ঢাকা গাজীপুর হাইওয়ে জসিমউদ্দিন মোড়ের কাছে। আফরিন ওখানে কার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল? কে হতে পারে? কথার ধরনে তো আপনজন কেউ মনে হচ্ছে। যেমন কি? বয়ফ্রেন্ড হতে পারে। আজকাল ছেলেমেয়েরা প্রেমের সম্পর্কে একটু বেশি জড়ায়। আপনারা জড়াননি কখনো? জি মানে? বাদ দেন, ঠাট্টা করলাম। তদন্ত করতে এসে যে সারাক্ষণ শুধু মুখ গম্ভীর করে থাকবো তেমনটা তো নয়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনি কার সঙ্গে কথা বললেন? কে আপনাকে উত্তরা থেকে চলে যেতে হুকুম দিচ্ছে? সেটাই খুঁজে বের করতে হবে সরকার কাকা। এখন কি তাজুলের কাছে থানায় যাবেন? ওকে জিজ্ঞাসা করবেন নাকি? ভেবেছিলাম তো তাই করব, কিন্তু দ্বিতীয় কলে সে একটু ভাবনায় ফেলে দিয়েছে। আপাতত মৃত্যুর অফিসে যেতে হবে আরেকবার, তারপর সেখানে থেকে থানায় যাব। ঠিক আছে, আপনার তদন্তের কাছে আমাকে যখনই দরকার হবে জানাবেন। আপনাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য চেষ্টা করব। আপনি আমার নাম্বারটা রাখুন। মেলা মেলা ধন্যবাদ আপনাকে। আজকে আর হয়তো আসবো না, আগামীকাল সকালে আবার আসতে পারি। আপনার বাসার প্রতিটি ফ্ল্যাটে কিছু কথাবার্তা বলতে হবে। কেন? কেন? বাচ্চাদের মতো কথা বলেন কেন? কিন্তু তিনতলার খুনের জন্য সম্পূর্ণ বাড়ির ভাড়াটেদের জিজ্ঞাসাবাদ করলে কেমন দেখা যায় বলেন? তাদের কী দোষ? আঙ্কেল, একটা বিষয় ভাবুন। আপনার সামনেই সিসি ক্যামেরার ভিডিও চেক করলাম, সেখানে অপরিচিত কারো আগমন ঘটেনি। তার মানে তো খুনি আপনার বিল্ডিংয়ের মধ্যে ছিল, তাই না? কি বলছেন এসব? সাজু দারোয়ানের দিকে তাকিয়ে বলল, রফিক ভাই, আপনি একটা কাজ করবেন। বাসায় কে কখন বের হয় আর প্রবেশ করে সেগুলো নজর রাখবেন। কারো আচরণে সন্দেহ হলে আমাকে জানাবেন। কেউ যদি বাসা থেকে গ্রামের বাড়িতে বা ঢাকা ছেড়ে কোথাও যায় সেটাও কিন্তু জানাবেন। সাজু স্যার, গতকাল রাতে তো একজন গ্রামের বাড়িতে যাবে বলে চলে গেছেন। কে সে? তামান্না ম্যাডাম।
সে কোথায় থাকতো? 3 তলায় তাজল স্যারের পাশের ফ্ল্যাটে থাকতো 3A। সেখানে কে কে থাকতো? ওনারা 2 বান্ধবী। কতদিন ধরে ভাড়া আছে তারা? 3 মাসের মতো হবে। তারা কি পড়াশোনা করে নাকি কোথাও চাকরি করতো? সিদ্দিক সরকার বলল, দুজনেই চাকরি করতো বনানীতে। আমার এক বন্ধুর পরিচিত, তাই এদের থাকতে দিয়েছিলাম। তামান্না যদি গ্রামের বাড়িতে গিয়ে থাকে তাহলে তার বান্ধবী নিশ্চয়ই বাসায় আছে। না, নেই, সে অফিসের কাজে সিলেট গেছে। আজকে সন্ধ্যাবেলা আসার কথা, তামান্না ম্যাম গতকাল বলে গেছে, বললেন দারোয়ান। ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রাখুন। আমি মিত্র অফিস থেকে বের হয়ে থানায় গিয়ে সব কাজ শেষ করে রাতে আবার আসবো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তামান্নার বান্ধবী বাসায় ছিল না, গতকাল দুপুরে ঘটনার সময় কি তামান্না বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। বাড়ির মালিক সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে সাজু বলল, আপনার কাছে নিশ্চয়ই তামান্না মেয়েটার নাম্বার আছে? তা তো আছেই, বললেন সিদ্দিক সরকার। নাম্বারটা আমাকে দিন। নিতান্ত অনিচ্ছায় নাম্বারটা দিলেন তিনি। সাজু সেই নাম্বারে কল দিল পরপর 2বার, কিন্তু কেউ রিসিভ করলো না। সাজু আর কিছু বলল না, আদনানকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। আদনান বাইক চালাচ্ছে, সাজু বিড়বিড় করে মুখ নাড়াচ্ছে। আফরিনের মোবাইল গতকাল পাওয়া যায়নি। খুনি তার মোবাইল সঙ্গে করে নিয়ে গেছে। কথা হচ্ছে, তাজুলকে যদি কল রিসিভ না করে মেসেজ করা হয় তাহলে সেটা কে করেছে আর কখন করেছে সেটাও দেখা দরকার। তাজুলের মোবাইল থানায় পুলিশের কাছে জমা আছে, সেখানে মেসেজ টাইম চেক করলেই হয়তো জানা যাবে। কিন্তু কে এই তামান্না? মিতুর অফিস উত্তরার 13 নম্বর সেক্টরে। অফিসে গিয়ে সাজু সরাসরি ফয়সাল সাহেবের সাথে কথা বলতে গেলেন। ফয়সাল সাহেব সাজুকে দেখে একটু খুশি হননি, সেটা তার চেহারার দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, কাজের কি খুব চাপ নাকি? ফয়সাল সাহেবের মুখের অন্ধকার বজায় রেখে বললেন, কোম্পানির চাকরিতে সারা জীবনই চাপ বেশি থাকে, এটা নতুন কিছু নয়। তবুও আজ একটু বেশি হওয়ার কথা। যেহেতু মিতু ম্যাডাম নেই, তাই দুজনে কাজ একার পক্ষে শেষ করতে হচ্ছে। তা ঠিক বলেছেন। যাই হোক, আপনি আমার কাছে কেন এসেছেন? মিতুর ছোট বোন হত্যার বিষয়ে কিছু জিজ্ঞেস করতে এসেছি। সকালবেলা তো একগাদা প্রশ্ন করে গেলেন। খুন হয়েছে বাসায়, সেখানে তদন্ত করেন। অফিস তো খুন হয়নি যে বারবার অফিসে আসবেন। দিনের মধ্যে 14 বার অফিসে এলে কেমন দেখা যায় বলেন তো? আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি কোনো কিছু গোপন করার জন্য আমাকে এড়িয়ে যেতে চাইছেন? বিরক্ত হচ্ছি, এটা ঠিক কথা, কিন্তু এই হত্যার বিষয়ে আমি তেমন কিছু জানি না যে লুকানোর চেষ্টা করব। আপনি কি সকাল থেকে অফিসের মধ্যেই ছিলেন নাকি বাইরে গেছিলেন? লাঞ্চ করতে গেছিলাম। কখন গিয়েছেন আর কখন ফিরেছেন? আপনারা আসার কিছুক্ষণ আগে এসেছি। সাজু নিজের ঘড়ির দিকে তাকিয়ে রইল। তারপর ফয়সাল সাহেবকে বললেন, কয়টা বাজে দেখুন তো। ফয়সাল সাহেব টেবিলের উপর রাখা তার নিজের মোবাইল দেখে বললেন, 3টা 25। তাহলে তো আমার আর আপনার ঘড়ির টাইম ঠিকই আছে। তো কি হয়েছে? গতকাল ম্যাডাম মিতুর সঙ্গে 12:30টার দিকে লাঞ্চ করতে গেলেন আর 2টার দিকে ফিরলেন, কিন্তু আজ 3টা পর্যন্ত বাইরে কি করছেন? যেহেতু আপনার অফিসে কাজের চাপ বেশি, তাই এতক্ষণ তো বাইরে থাকার কথা নয়। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই ঠিক সময় লাঞ্চ করিনি। তাছাড়া কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে 2টোর দিকে বের হয়েছি। আর বাইরে গিয়ে আমার কাছে কল দিয়ে এই উত্তরা থেকে চলে যেতে হুকুম করেছেন, তাই তো ফয়সাল সাহেব? আশ্চর্য, আমি কেন আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলবো? উত্তরা কি আমার বাবার সম্পত্তি? দেখুন ফয়সাল সাহেব, আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি না, আপনি শুধু শুধু রাগ কেন করছেন? আপনার তো সকাল থেকে শরীর অসুস্থ, তার উপর আবার রাগ করেন কেন? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করেন? ছি ছি, তা কেন করব? এসির মধ্যে বসেও আপনার কপাল নাক ঘেমে জবজব হয়ে গেছে। মনে হচ্ছে আপনার শরীর সত্যি ভালো নেই। একটা কথা বলি আপনাকে। অবশ্যই বলুন। মিটু ম্যাডামের বোন যখন খুন হয়েছে তখন কিন্তু আমি অফিসে ছিলাম, সুতরাং আমার কাছে এসে বারবার নিজের সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ আমি কিছু জানি না। সাজুর পকেটে মোবাইল কাঁপছে। মোবাইল বের করে দেখলো বাড়িওয়ালার কাছ থেকে আনা তামান্নার সেই নাম্বারে দিয়ে কল এসেছে। সাজু সঙ্গে সঙ্গে রিসিভ করলো। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি তামান্নার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি তামান্না বলছি। কিন্তু আপনি? আমাকে আপনি চিনবেন না। ঢাকায় আপনি যে বাসায় থাকেন সে বাসার আপনার পাশের ফ্ল্যাটে গতকাল একটা মেয়ে খুন হয়েছে। আশা, এই ঘটনা আপনার অজানা নয়। হ্যাঁ, জানি। আমি আফরিন ও মিতু আপুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি প্রায়ই তাদের বাসায় যাওয়া আসা করতাম। গতকাল আফরিন খুন হয়েছে 12:30 থেকে 2টার মধ্যে। আর দারোয়ান রফিকের কাছে শুনলাম আপনি তখন বাসায় ছিলেন। হ্যাঁ, বাসায় ছিলাম, কারণ রাতে আমার গ্রামের বাড়িতে রওনা দেবার কথা ছিল। তাছাড়া আমি ছুটি নিয়েছিলাম আগের দিনই।
তাহলে গতকাল আফরিন বাসায় গিয়ে আপনার সঙ্গে কি দেখা হয়েছে তার? না, হয়নি। আমি জানতাম না আফরিন বাসায় এসেছে। তাছাড়া মাত্র 2 দিন আগে সে এসেছিল। গতকাল কখন এসেছে আমি জানি না। বিকেলে 3:30টার দিকে পুলিশ বাসায় আসে। আফরিনের পার্সোনাল কোনো বিষয় আপনার জানা আছে কি? আফরিন আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সম্ভবত ওর বোন মৃত আপু সেটা জানতেন। কি বললেন? জি, ঠিকই বলছি। মৃত আপু যে অফিসে চাকরি করে, সে অফিসের ফয়সাল সাহেব আমাদের বাড়িওয়ালার ছেলে বন্ধু। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মৃত আপুর চাকরি হয়েছে। ওনার নাম সজল সরকার। তিনি তার বন্ধুকে বলে মৃত আপুর জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছেন। আপনি যা যা বলছেন সব কিছু কি তাদের কাছ থেকে জেনে বলছেন? তাছাড়া আর কিভাবে জানবো বলেন? আপনি শুরুতে জিজ্ঞেস করেছেন আমি কে। আমি কিন্তু আমার পরিচয় দেই নাই। তবুও কেন সব কিছু বলে দিলেন? আপনি সাজু ভাই, তাই না? হ্যাঁ, তার মানে আপনি জানতেন? জি। আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইলের কাছে ছিলাম না। আপনি কল করার মিনিট 5 পরে বাড়িওয়ালা আঙ্কেলও কল করেছিলেন। কি বললেন তিনি? তার কলও রিসিভ করতে পারিনি। আপনাকে কল করার আগে মাকে কল দিলাম। তিনি আমার কাছে বললেন যে আফরিন হত্যা ঘটনায় কেউ একজন আমার নাম্বার নিয়েছে। আপনি ঢাকায় কবে আসবেন? 3 দিনের ছুটি ছিল, আজকে 2য় দিন চলছে। আগামীকাল রাতের ট্রেনে ঢাকায় রওনা দেব। আসলে আমার বাবা খুব অসুস্থ, তাই বাড়ি আসা জরুরি ছিল। সজল সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্কটা কতটা মজবুত ছিল? যেহেতু 2 দিন আগে আফরিন এখানে এসেছিল, তখন সে সজলের বিষয়ে কিছু বলেছে? একটু সমস্যা ছিল। আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল। আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না। আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা করে কথা বলা খুব জরুরি। তাহলে পরশু কথা হবে, যদি বেঁচে থাকি। এর আগে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কল করব। আশা করি বিরক্ত হবেন না। না না, সমস্যা নেই, যে কোনো সময় দেবেন। আপনার বান্ধবীর নাম কি, যিনি আপনার সঙ্গে থাকতেন? সম্ভবত তিনি সিলেটে অফিসিয়াল কাজে গেছে। ওর নাম শাহানা। ও অলরেডি রওনা দিয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যাবেলা গেলে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। এরকম ফুলের মতো একটা মেয়েকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন। তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই। রাখি তাহলে। আসসালামু আলাইকুম। কল কেটে দিয়ে সাজু স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সাল এতক্ষণ সাজু ও তামান্নার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেছে। আগের সেই বিরক্তিকর চিহ্ন তার মুখের মধ্যে নেই, বরং সেখানে ঠাঁই মিলেছে হতাশা আর অসহায়। সাজু বলল, সবই তো শুনলেন, তাই না? জি। তাহলে যতটুকু জানেন সব কিছু বলেন, না হলে শুধু শুধু নিজেই বিপদে পড়বেন। আমি কিছু করিনি। আমি জানি যে আপনি সরাসরি কিছু করেন নাই। যেহেতু সেই মুহূর্তে আপনি মৃত্যুর সঙ্গে ছিলেন, তাই আপনার জড়িত থাকা অযৌক্তিক। আমি জানতে চাই সজল সরকার ও আপনার বিষয়। সজল সরকারের সঙ্গে আফরিন ও তার বোনের পরিচয় সম্পর্কে তেমন কিছু জানি না। যতটুকু জানেন ততটুকু বললে অন্তত আপনার সম্মান ও জেলে যাবার মতো পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। এক রাখাল দুটো গরু নিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ তার একটা গরু মাঠে দৌড়াতে শুরু করে। রাখাল প্রথমে কিছুক্ষণ চেষ্টা করে, তারপর দ্বিতীয় তথা শান্ত গরুটাকে আস্তে করে বেঁধে রাখে। সমস্ত মাঠে দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রথম গরুটা ধরতে পারে। তখন সেই রাখাল প্রথম গরুটাকে প্রচুর মারধর করে, কারণ ওই গরুটা তাকে অনেক হয়রানি করেছে। সাজু একটু থেমে বলল, এতটুকু বলার পরে নিশ্চয় বুঝতে পেরেছেন? বুঝবেন, কারণ আমি জানি আপনি বুদ্ধিমান। এবার বলেন। সজল আর আফরিন 4 মাস আগে বিয়ে করেছে। বিয়ের কথা কেউ জানে না। গোপনে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আপনি নিশ্চয়ই সাক্ষী ছিলেন? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। অনেকটা ঝোঁকের বসেই সজল বিয়ে করে। ওর মাসখানেকের মধ্যে কানাডায় যাবার কথা। প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। সজল আর আপনার পরিচয় কতদিনের? মিতু বা আফরিন তামান্নার কাছে বলেছে যে আপনি সজল সরকারের বন্ধু। তার সুপারিশের কারণেই নাকি আপনি মিতুকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সজল আমার বন্ধু হলেও সে আমার চেয়ে 5-6 বছরের ছোট হবে। বছরখানেক আগে হঠাৎ একদিন সজল বলল যে তার পরিচিত এক আপুর একটা চাকরি দরকার। আমাদের অফিসে তখন কিছু নতুন লোক দরকার ছিল। সজল বলার পরে আমি মিতু ম্যাডামকে অফিসে আসতে বলি। তখন কি সজলের সঙ্গে আফরিনের রিলেশন শুরু হয়েছে? মনে হয় না। ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল? তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে। সজলের বিদেশে যাবার কথা শুনে আফরিন পাগলামি করত, বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখতো। তাই সজল হুট করে জিদ করে বিয়েটা করে ফেলে। সজল তার বাবার কাছে বলেনি? হ্যাঁ, বলেছিল,
কিন্তু সেটা বিয়ের অনেক পরে, যখন আফরিন প্রেগনেন্ট হয়ে গেল তখন। কি বললেন? ঠিকই বলছি। আফরিন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সপ্তাহখানেক আগে সজল তার বাবাকে সব কিছু জানায়। যেহেতু একটা রিলেশন ছিল, তারপর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান হবে, তাই আর না জানিয়ে উপায় ছিল না। সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেন নাই, তাই না? জি তাই। সজলকে অনেক বকাবকি করে, ওই বাচ্চা নষ্ট করে আফরিনকে ডিভোর্স দিতে বলেন সজলের বাবা। কথা না শুনলে সজলের বিদেশ যাবার সব কিছু বাতিল করবেন বলে হুমকি দেন সিদ্দিক আঙ্কেল। সজল তখন কি করলো? কানাডায় যাবার স্বপ্ন সজলের বহুদিন ধরে, তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করে, বাচ্চাটা নষ্ট করতে বলে সজল। কিন্তু আফরিন কিছুতে রাজি হচ্ছিল না। তারপরও কি মিতু বা তার স্বামী কেউ কিছু বুঝতে পারেনি? তাজল সাহেব পারেননি, কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন। মিতু কিছু বলে নাই সেটা আমি জানি না। আফরিন যখনই বোনের বাসায় বেড়াতে আসে, তখন দিনের বেলা তাজুল সাহেব ও মিতু ম্যাডাম অফিসে এলেই সজল তাদের বাসায় যেত। দুপুরে তাজুল সাহেব বাসায় যাবার সময় হয়ে গেলে সেই সময় সজল বাসা থেকে বের হয়ে যেত। এবার কিছুটা বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? পোস্টমর্টেমে করতে গিয়ে সেই ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে মৃত্যু কারোর সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে। আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল। যেহেতু আপনি বলছেন যে তারা বিয়ে করেছে, সেই তো আমার সেই অস্বস্তি নেই। পোস্টমর্টম রিপোর্ট এলে তখন দেখবেন ওর অন্তঃসত্ত্বার কথা বের হয়ে আসবে। এবার গতকালের ঘটনা বলেন। কেন সজল সরকার তার স্ত্রী ও তার গর্ভের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিল? সজল আফরিনকে খুন করেনি, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যা জানি তাই বললাম। গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞেস করলাম, সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল যে খুনটা সে করে নাই। আফরিনের সঙ্গে মিলন শেষ করে সে বের হয়ে আসে, কারণ তাজল সাহেব আসার কথা ছিল। তাহলে কে হতে পারে খুনি? আপনার মনের কথা জানতে চাই। আমি জানি না। তখন যে নাম্বার দিয়ে কল করে আমাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন, সেটা কার নাম্বার? আমি খুবই লজ্জিত ভাই। আসলে সজল শুধু বারবার অনুরোধ করছিল, তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি। সজল যদি খুন না করে থাকে, তাহলে আমার তদন্তের মধ্যে বাধা দিচ্ছে কেন? আসলে যা কিছু হোক, আফরিন তো আর ফিরে আসবে না। তাছাড়া সজলে কেন জানি মনে হচ্ছে ওর বাবা কিছু একটা করেছে। মানে সিদ্দিক সরকার? জি। 2-3 দিন আগে যখন আফরিন এসেছিল, তখন সজলকে তাজুল সাহেবের বাসা থেকে বের হতে দেখেন তিনি। এর আগে সজল সব কিছু আঙ্কেলের কাছে বললেও আঙ্কেল সেসব কিছুই তাজল বা মিতু ম্যাডামকে বলে নাই। কেন? কারণ তারা যদি জানতো, তাহলে যদি আইনের আশ্রয় গ্রহণ করে, তখন আঙ্কেল কিছু করতে পারবে না। সেজন্য নিজের ছেলেকে দিয়ে সব শেষ করতে চাইছিলেন। আপনি বলেছিলেন আপনি নাকি কিছুই জানেন না ফয়সাল সাহেব, অথচ দেখুন মামলার রহস্য সবটাই আপনার জানা। সজলের উঠতে বসতে সকল ঘটনাবলী আমার জানা। সজল সব আমাকে বলে, আমি তারপর মাঝে মাঝে বুদ্ধি দিতাম। গতকাল খুন করার বুদ্ধিটাও কি আপনার? আমি যদি সেটা বলতাম, তাহলে আপনার কাছে এসবের কিছুই বলতাম না। আজ তাহলে এ পর্যন্তই থাক। সত্য মিথ্যা কতটা তফাৎ সেটা আগে যাচাই করে আসি। আপনার সঙ্গে অনেক কথা হবে। একটা অনুরোধ করি, আমি আপনাকে সবটা বলার চেষ্টা করেছি। আশা করি আমার হয়রানির বিষয়টা আপনি দেখবেন। চেষ্টা করব। একটা সত্যি কথা বলেন তো, আপনি অকপটে এত কিছু কেন বলে দিলেন? আমি জানি ময়নাতদন্তের রিপোর্টে আফরিন যে গর্ভবতী সেটা ধরা পড়বে। তখন হয়তো আরও বেশি অনুসন্ধান হবে, সেই সূত্রে আফরিনের সঙ্গে সজলের বিয়ের ব্যাপার বের হবে। যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আফরিনের কাছে ছিল, তাই ওর বাসায় খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা। তখন সেখানে সাক্ষী হিসেবে আমাকে পাবেন। ভবিষ্যতে বিপদের কথা চিন্তা করে আমি সব কিছু আগে থেকে বলে দিলাম, শুধু খুনের বিষয়টা ছাড়া। সে বিষয়ে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার সঙ্গে সজল সরকারের সাথে দেখা করাতে পারবেন? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। সে রাজি হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। অফিস থেকে বের হয়ে আদনানকে সঙ্গে নিয়ে সাজু ভাই একটা রেস্টুরেন্টে গেল। এখনও দুপুরে খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে দুজনে আগে খাওয়া দাওয়া করে নিল। খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মী কফি শেষে। 1 কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। তাজুল সাহেব মনমরা হয়ে বসেছিলেন। সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাজু বলল, আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বুঝতে পারছি, বলেন। পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার নাকি অনেক ঝগড়া হয়েছে, তারপর গতকাল সকালে উঠে আবারও ঝগড়া হয়। আপনি আপনার স্ত্রী গালে থাপ্পড় মারেন, কিন্তু কেন? এসব আপনাকে কে বলেছে? মিতু, আপনার স্ত্রী বলেছে। আপনি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন, কিন্তু কেন? ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কী? তাজুল সাহেব চুপ করে রইল। সাজু কিছুটা সময় দিয়ে আবার বলল,
প্লিজ হেল্প মি। বলেন আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন? আফরিন মিতুর বোন। ভালো করে বলেন। বাড়িওয়ালার ছেলে সজলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল আমি জানতাম না। সেদিন মানে পরশু আমি অফিস থেকে ফেরার পর সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে ছাদে যায়। তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে, কিন্তু তিনি চান না যে এদের এই সম্পর্কটা পরিপূর্ণতা পাক। তারপর তিনি আরও জানান যে আফরিন নাকি গর্ভবতী। এরপর আঙ্কেল আমাকে অনেক অপমানের কথা বলে, যেমন আমি নাকি নিজের স্ত্রী বোনকে সম্পদের লোভে তার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছি। কদিন পর সজল বিদেশে যাবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সব কিছু আমি করছি। এইসব অপবাদ নিয়ে বাসায় আসি। তারপর মৃত্যুর কাছে সব কিছু বলি। মৃত্যু উল্টা আমার সঙ্গে রাগ করে। তখন কথার মধ্যে কথা চলে আসে, আপনি এবং আপনার স্ত্রী গতকাল থেকে এখন পর্যন্ত এসব কাউকে বলেননি কেন? আফরিন বিয়ের আগেই সজলের সন্তানের মা হতে চলেছিল। এই কথা একটা মৃত মানুষের নামে বলতে মুখে বাজছিল। বেঁচে থাকতে ভুল করে গেছে, কিন্তু মৃত্যুর পর তার কুৎসিত ঘটনা কেউ জানুক এটা চায়নি। তাই বলে নিজের জেলের ভিতর এসে বসে থাকবেন, আর ওদিকে আসল অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে? আঙ্কেল খুন করতে পারে না। সিদ্দিক আঙ্কেল ও তার স্ত্রী গত বছর হজ করে এসেছে। একজন মানুষ হজ করে এসে এত বড় অপরাধ করবে না, তাই না সাজু ভাই? তাই যদি হতো তাহলে তিনি ছেলে আর ছেলের স্ত্রীকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কিভাবে বলে? কে কার স্ত্রী? সজল ও আফরিন বিয়ে করেছিল। কে বলেছে আপনাকে? ফয়সাল সাহেব বলেছেন, তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল। তাজুল সাহেব কিছু একটা বলতে গেল, তার আগে সাধুর মোবাইল কল এলো। হ্যালো সাধু স্যার, আমি রফিক, সরকার বাড়ির দারোয়ান রফিক আমি। হ্যাঁ রফিক ভাই বলেন, চিনতে পেরেছি। স্যার দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারিনি, আসলে সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি। কি কথা? গতকাল তাজুল স্যার বাসায় আসার কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম। আমাদের সিদ্দিক স্যার দুটো ফুলের টব এনেছিল, সেগুলো ছাদে রেখে এসেছিলাম। আচ্ছা তারপর? ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় নামছি, তখন দেখি সিদ্দিক স্যার তাজুল স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা তারপর? স্যার খুব টেনশনে ছিল, চোখে মুখে ভয়ের কিছুটা একটা ছাপ স্পষ্ট ছিল। আমাকে দেখে আমতা আমতা করে নিচে নেমে গেল। তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ তা তো জানি না স্যার। ঠিক আছে, এটুকু বলার জন্য ধন্যবাদ। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলেন। আপনার চলে যাওয়ার পরে মানে এই 15-20 মিনিট আগে স্যার আমাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেল। তারপর আমাকে বলে আমি তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি, সেটা যেন আপনার কাছে বা পুলিশের কাছে না বলি, আর সেজন্য তিনি বেশ কিছু টাকা দিবেন বলছেন। সাজু এবার সকল সন্দেহের দৃষ্টি বাড়িওয়ালা সিদ্দিক সরকারের দিকে গেল। মোবাইল কল কেটে দিয়ে সে সেখানে চিন্তিত হয়ে বসে রইল। তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এর চেয়ে আরও বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা খেলো হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারে কল লিস্ট দেখে। সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো, আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলেছিল? কার সঙ্গে বিএফসিতে দেখা করতে চেয়েছিল?